আসসালামু আলাইকুম। কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের পক্ষ থেকে আমি এস.এম. মনিরুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসায়ন প্রথম পত্র, আর অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম গুণগত রসায়ন। বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীদেরকে রসায়ন প্রথম পত্রের প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম গুণগত রসায়ন। গুণগত রসায়ন বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদেরকে জানা প্রয়োজন। তাহলে রসায়নের যে শাখায় কোনো বস্তু বা পদার্থের অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন এবং ওই বস্তু বা পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী বিশ্লেষণ, যাচাই এবং উদ্ঘাটন করা হয় তাকেই গুণগত রসায়ন বলে। এখান থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম যে পদার্থের অভ্যন্তরে অথবা বাহিরে পদার্থের ভৌত অবস্থা এবং রাসায়নিক অবস্থা বিশ্লেষণ করা, তার ধর্মাবলী বিশ্লেষণ করা, তার চরিত্র বিশ্লেষণ করা, তার আচরণ বিশ্লেষণ করার কাজই হচ্ছে গুণগত রসায়ন। তাহলে পদার্থের অভ্যন্তরীণ ঘটন, বাহ্যিক ঘটন, পদার্থের ভৌত ঘটন, রাসায়নিক ঘটনের বিশ্লেষণেই মূলত গুণগত রসায়ন নিয়ে কাজ। আর এই গুণগত রসায়ন প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোনো একটা পদার্থকে যখন আমরা ভাঙবো তাহলে আমরা ওই পদার্থের অণু পাবো, অণুকে ভাঙলে পরমাণু পাবো, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সহ আরো ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা কিছু কণিকা পাওয়া যায়। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার ইতিহাস কি, সেটা নিয়ে আমরা এখন একটু আলোকপাত করব। তাহলে পরমাণুর গঠনের ইতিহাস বা পরমাণুর ইতিহাস নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই, প্রথমে আমাদের কাছে যে তথ্যটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 460 BC বা বিফোর ক্রাইস্ট লুসিপাস ডেমোক্রিটাস প্রথম প্রস্তাব করেন যে সকল পদার্থই অতি ক্ষুদ্র এক ধরনের অবিভাজ্য কণা দ্বারা গঠিত। ঠিক তার সমসাময়িক সময়ে ভারতের দার্শনিক নাম হচ্ছে আচার্য কনাদ। তিনি বলেন প্রাকৃতিক সকল বস্তুই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নামক অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। প্রাকৃতিক সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নামক অসংখ্য অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তাহলে লুসিপাস ডেমোক্রিটাস এবং কণাদের যেই মতবাদ পরমাণু নিয়ে সেটা প্রায় একই বা কাছাকাছি। পরবর্তীতে প্রায় 360 BC বা 360 খ্রিস্টপূর্বে অ্যারিস্টটল প্রস্তাব করেন যে পদার্থ অবিভাজ্য কণার সমষ্টি নয়, সকল পার্থিব বস্তুই অবিচ্ছিন্ন পদার্থ দিয়ে গঠিত। অবিচ্ছিন্ন হচ্ছে যেটাকে যত খুশি তত ভাঙা যাবে, মানে ক্ষুদ্রতম একক আসবে না যেটাকে আর ভাঙা যায় না, এরকম অবস্থায় পাওয়া যাবে না, মানে যত খুশি তত ভাঙা যাবে এরকম অবস্থা পদার্থ গঠিত। তার যে অ্যারিস্টটলের যে মতবাদ, সেই মতবাদটা প্রায় 2000 বছর পর্যন্ত প্রচলিত ছিল। নিউটন অ্যারিস্টটলের যে মতবাদটা ছিল সেটাকে সমর্থন করেন, ফলে অ্যারিস্টটলের মতবাদটা প্রায় 2000 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে 1803 সালে আমরা অনেকে জানি ইংরেজ স্কুল শিক্ষক বা রসায়নের বিজ্ঞানী ডাল্টন তার পরমাণুবাদে লুসিপাস ডেমোক্রিটাস ও কণাদের যে মতবাদ ছিল, প্রথম যে মতবাদ, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং তিনি বলেন পরমাণু অবিভাজ্য কণা দ্বারা গঠিত, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আর ডাল্টনের এই মতবাদটা তোমরা অষ্টম শ্রেণীতেও পড়েছ, নবম দশম শ্রেণীর রসায়নের মধ্যে পড়েছ। তাহলে প্রথম ডেমোক্রিটাস, লুসিপাস এবং আচার্য কণাদের যে মতবাদ ছিল সেই মতবাদের সাথে ডাল্টনের মতবাদটা একই, এবং ডাল্টন তাদের পুরাতন যে মতবাদ ছিল সেটাকেই পুনঃপ্রতিষ্ঠিত করেন। এরপরে 1911 সালে রাদারফোর্ড তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে পরমাণু বিভাজ্য বিশেষ ধরনের কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, এবং
তো তার যে আলফা কণা পরীক্ষা, এই আলফা কণা পরীক্ষাটা আমরা পরবর্তীতে বিস্তারিত আরো জানবো। আলফা কণার পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর আলাদা টপিক পড়ানো হবে। পদার্থকে ভাঙলে বা পরমাণুকে ভাঙলে, পদার্থকে ভাঙলে যে কণা পাওয়া যায় আর কণাকে ভাঙলে যে পরমাণু পাওয়া যায়, এই পরমাণুগুলোর মধ্যে আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা থাকে। ওই কণিকাগুলোকে আমরা মূল কণিকা বলবো। তাহলে মূল কণিকা সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, যে সকল অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা, যে সকল অতি ক্ষুদ্র সূক্ষ্ম কণিকা বা মূল উপাদান সকল পরমাণুর মধ্যে বিদ্যমান তাদেরকে মূল কণিকা বলে। তার মানে যেই কণাগুলো সকল পরমাণুর মধ্যে বিদ্যমান, যেই কণাগুলো উপস্থিত না থাকলে কোনো পরমাণুই থাকবে না, সেই কণাগুলো হচ্ছে মূল কণিকা। ওই মূল কণিকাগুলো শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে যদি 20 লক্ষ গুণ বাড়ানো হয় বা জুম করা হয়, তবে তাদেরকে শনাক্ত করা সম্ভব। না হলে তাদেরকে সাধারণ কোন মাইক্রোস্কোপ দ্বারা শনাক্ত করা যাবে না। আর আমরা যদি একটু চিন্তা করি, একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস মাত্র 0.1 ন্যানোমিটার। প্রায় 1000 কোটি হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা পাশাপাশি স্থাপন করি, তাহলে তার দূরত্ব হয় মাত্র 1 মিটার। পরমাণুকে আরো অতি সূক্ষ্ম কণায় বিভক্ত করা যায়। এই সকল সূক্ষ্ম কণিকাকে আর বিভক্ত করা যায় না। আর এই ক্ষুদ্র বা এই সূক্ষ্ম কণিকাগুলোকে আমরা মূল কণিকা বলতে পারি। তাহলে মূল কণিকার দুইটা সংজ্ঞা আমরা এখানে দিতে পারি। একটা হচ্ছে কি, যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা, সূক্ষ্ম কণিকা বা মূল উপাদান দ্বারা মূল উপাদান সকল পরমাণুর মধ্যে বিদ্যমান, তাদেরকে মূল কণিকা বলবো। আর পরমাণুকে আরো অধিক সূক্ষ্ম কণায় বিভক্ত করা যায়, এই সূক্ষ্ম কণাগুলোকে আর বিভক্ত করা যায় না। তাহলে ওই অবিভক্ত সূক্ষ্ম কণাগুলোকে আমরা মূল কণিকা বলতে পারি। মূল কণিকার সংখ্যা প্রায় 200-এর মতো। মূল কণিকার সংখ্যা প্রায় 200-এর মতো। তোমরা যারা আগে নবম দশম শ্রেণীতে পড়েছো তারা 3টা পড়েছো, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা প্রোটন, আরেকটা নিউট্রন। প্রায় 1958 সাল পর্যন্ত মূল কণিকা নিয়ে যে ধারণা ছিল যে একটা পরমাণুকে ভাঙলে প্রায় 27টা বা তারও কম সংখ্যক বা বেশি সংখ্যক, মোটামুটি এভারেজ 27টা কণা পাওয়া যায়। পরবর্তীতে 1967 বা 1972 সাল পর্যন্ত তার যে মূল কণিকার যে সংখ্যা সেটা প্রায় 200-এর উপরে দাঁড়ায়। তাহলে মূল কণিকার সংখ্যা প্রায় 200। এটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের প্রয়োজনীয় তথ্য হতে পারে, পরবর্তীতে কাজে লাগবে। সো এই তথ্যগুলো তোমরা গুরুত্ব দিয়ে খেয়াল রাখবে। আর প্রকৃতি যে বিজ্ঞানীগুলো আছে, প্রকৃতি বিজ্ঞানীদের মধ্যে মহাবিশ্ব দুই ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে পদার্থ, আরেক ভাগ হচ্ছে বিকিরণ শক্তি। তার মানে বস্তু এবং শক্তি, এই দুই ভাগে পৃথিবী বিভক্ত বা মহাবিশ্ব বিভক্ত। এটাও তোমাদের জন্য এমসিকিউ বা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন হতে পারে। মূল কণিকা 3 ধরনের। তাহলে মূল কণিকার সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করলাম, মূল কণিকার প্রকারভেদ নিয়ে এখন আমরা আলোচনা করব। 3 ধরনের মূল কণিকার মধ্যে প্রথম যে মূল কণিকা সেটা হলো স্থায়ী মূল কণিকা, দ্বিতীয় মূল কণিকা হলো অস্থায়ী মূল কণিকা, এবং 3 নাম্বারটা হচ্ছে কম্পোজিট কণিকা। স্থায়ী মূল কণিকা কারা? স্থায়ী মূল কণিকা যে সকল মূল কণিকা সকল পরমাণুতে বিদ্যমান তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়। যে সকল মূল কণিকা সকল পরমাণুতে বিদ্যমান তাদেরকে স্থায়ী মূল কণিকা বলা হয়। আর স্থায়ী মূল কণিকার সংখ্যা হলো 3টা, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। এটা অবশ্যই খেয়াল রাখবে এবং এই তথ্যটুকু তোমরা নবম দশম শ্রেণী থেকে জানো। অস্থায়ী মূল কণিকার সংখ্যা বা অস্থায়ী মূল কণিকার সম্পর্কে তোমরা নতুনভাবে জানতেছ, এগুলো আগে তোমাদের সিলেবাসে ছিল না বা আগে নবম দশম শ্রেণীতে এই সম্পর্কে কিছু জানো না। তাহলে অস্থায়ী মূল কণিকা কাদেরকে বলা হবে? যেসব মূল কণিকা কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। যেসব মূল কণিকা কোনো মৌলের পরমাণুতে অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। আবারও বললাম, যে সকল মূল কণিকা কোনো মৌলের পরমাণুতে, তাহলে তারা সব মৌলের পরমাণুতে থাকতেছে না, কোনো মৌলের পরমাণুতে থাকে এবং সব সময়ের জন্য থাকে না, খুব অল্প সময়ের জন্য থাকে এবং খুব অস্থায়ীভাবে থাকে, তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। অস্থায়ী মূল কণিকা কি কি হতে পারে? পজিট্রন, মেসন, বোসন, পাইয়ন, নিয়ন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। এগুলো সবগুলোই তোমাদের
একাডেমিক এমসিকিউ, অ্যাডমিশন টেস্টের এমসিকিউ, বুয়েট বা মেডিকেলের পরীক্ষায় এগুলো আসে। সো এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা ভালোভাবে মাথায় রাখবে এবং কয়েকদিন পর পর ডিভিশনের মধ্যে রাখবে। তাহলে আরও রয়েছে কি নিউট্রিনো, গ্যাভিট্রন, পজিট্রনো। আর অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 100। অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 100। এটা আরেকটা এমসিকিউ তথ্য তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য বা একাডেমিক পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য হচ্ছে অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 100। অস্থায়ী মূল কণিকা এগুলো আমরা যদি এখন দেখি, আমরা অস্থায়ী মূল কণিকাগুলোকে আমরা এখানে একটা লিস্টের মধ্যে যদি প্রকাশ করি, যেমন পজিট্রন। এই পজিট্রনের প্রতীক বা পজিট্রনকে যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ই প্লাস। তার ই প্লাস। নিউট্রন তার প্রতীক হচ্ছে ভি, নিউ, ভি না নিউ, একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন লেটার নিউ। অ্যান্টি নিউট্রিনো তার প্রতীক এখন পাওয়া যায় নাই, পাই মেসন। এই পাই মেসন হচ্ছে 3 রকম, একটা হচ্ছে নিরপেক্ষ পাই মেসন, আরেকটা হচ্ছে ধনাত্মক পাই মেসন, আরেকটা হচ্ছে ঋণাত্মক পাই মেসন। আর নিউ মেসন এটারও কোনো প্রতীক এখন পর্যন্ত আমরা পাইনি। নিউ মেসন সাথে আমরা যদি এখন এগুলোর ভর চিন্তা করি, পজিট্রনের যে ভরটা, পজিট্রনের ভর প্রায় ইলেকট্রনের ভরের সমান। এটাও এমসিকিউ, তোমাদের অ্যাডমিশন টেস্ট বা একাডেমিক এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। নিউট্রিনোর ভর ইলেকট্রনের ভর অপেক্ষা কম। এখানে যে তথ্যগুলো বা যে চার্টটা দেওয়া আছে, এখানে কমপক্ষে 20টারও অধিক এমসিকিউ আছে। তোমরা যদি এই তথ্যটা ভালোভাবে খেয়াল রাখতে পারো, তোমাদের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এর সাথে রিলেটেড প্রায় 20-25টা এমসিকিউ তোমরা পেয়ে যাবে। এরপর অ্যান্টিপ্রোটন, এটার ভর প্রোটনের সমান। পাই মেসন তার ভর ইলেকট্রনের ভরের প্রায় 275 গুণ। এটা আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। পাই মেসনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 275 গুণ। নিউ মেসন এটার ভর ইলেকট্রনের ভরের প্রায় 210 গুণ। পরবর্তীতে এখন এই যে অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকাগুলোর নাম মনে রাখার জন্য আমরা একটা ছন্দ মনে রাখতে পারি। ছন্দটা হলো কি, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। তাহলে এই লাইনটা যদি খেয়াল রাখতে পারো তাহলে অস্থায়ী মূল কণিকাগুলো তোমরা খেয়াল রাখতে পারবে। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। তাহলে নিউ, এই নিউ থেকে আমরা কি পাবো? নিউ থেকে নিউট্রিনো। আন্টির, তাহলে আন্টি থেকে আমরা পাবো অ্যান্টি নিউট্রিনো। পাজি থেকে পাবো পজিট্রন। মেয়ে থেকে মেসন বা গার্ডেনে বসে, বা গার্ডেন থেকে পাবো গ্যাভিট্রন। বসে ওটাকে আমরা বোসনে রূপান্তর করতে পারি। আর মন, মিওন, পেলো, পাইয়ন। তাহলে এই যে ছন্দটা, এই ছন্দটা থেকে তুমি অস্থায়ী মূল কণিকার নামগুলো সহজে মনে রাখতে পারবা। আবার বলতেছি, নিউ আন্টি পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। তাহলে নিউ আন্টি, নিউ থেকে নিউট্রিনো, আন্টির থেকে অ্যান্টি নিউট্রিনো, পাজি থেকে পজিট্রন, মেয়ে থেকে মেসন, গার্ডেনে গ্যাভিট্রন, বসে বোসন, মন মিওন, আর পেলো থেকে তুমি মনে রাখতে পারবে পাইয়ন। এবার আসো মূল কণিকার মধ্যে 3 নম্বর যে মূল কণিকাটা ছিল ধরন, সেটা ছিল কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, এই কম্পোজিট কণিকাটা হচ্ছে স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকার মাঝামাঝি এক ভর বিশিষ্ট এক ধরনের কণা। তাহলে স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী কণার পাশাপাশি এক ধরনের ভারী কণা দেখা যায়, একে কম্পোজিট কণিকা বলা হয়। যেমন ডিউটেরন এবং আলফা কণা। এই কম্পোজিট কণিকার উদাহরণ ডিউটেরন এবং আলফা কণা। এটা না হলেও মেডিকেলে 7-8 বার কোশ্চেনটা এসেছে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, একাডেমির জন্য গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। কম্পোজিট প্রশ্নটা কিভাবে আসে? নিচের কোনটি কম্পোজিট কণিকার উদাহরণ, বা নিচের কোনটি কম্পোজিট কণিকা। তুমি যদি ডিউটেরন দেখো অথবা আলফা কণিকা দেখো, তাহলে সেটাকে তুমি দাগাবে বা গোল দাগ দিয়ে দেবে। আচ্ছা, এখন আমরা আরেকটা মজার ব্যাপারে প্রবেশ করব, সেটা কি প্রোটন এবং নিউট্রন।
নামক প্রোটন এবং নিউট্রন, মানে আমরা যদি খেয়াল করি যে একটা পরমাণুকে ভাঙলে ইলেকট্রন পাওয়া যায়, প্রোটন পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। তার মধ্যে ইলেকট্রনকে আর ভাঙা যায় না বা আর ছোট করা যায় না, কিন্তু প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আরও 6 রকমের ক্ষুদ্র কণিকা পাওয়া যায়। এই কথাটাকে তুমি এভাবে বলতে পারো যে প্রোটন এবং নিউট্রন কোয়ার্ক নামক আরও অনেকগুলো ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। আর এই কোয়ার্কের সংখ্যা হলো 6 রকম, মানে কোয়ার্ক 6 রকম হতে পারে বা হয়। কোয়ার্ক 6 রকমের। এর মধ্যে কি কি? আপ কোয়ার্ক, টপ কোয়ার্ক, স্ট্রং কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, বটম কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। এই 6 রকমের কোয়ার্ক নিয়ে প্রোটন এবং নিউট্রন গঠিত। এটা খুবই উচ্চতর লেভেলের এমসিকিউ। তোমরা যদি বুয়েটের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা। তাহলে কোয়ার্ক 6 রকমের। একটা হচ্ছে আপ কোয়ার্ক, টপ কোয়ার্ক, স্ট্রং কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, বটম কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। এই 6 রকম কোয়ার্কের মধ্যে 2 রকম কোয়ার্ক হলো স্থায়ী, সেটা হচ্ছে আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক, এই 2 রকম কোয়ার্ক স্থায়ী। আর বাকি যে 4টা কোয়ার্ক, এগুলো খুবই অস্থায়ী, খুব অল্প সময়ের জন্য উপস্থিত থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করতে পারি, সেটা হচ্ছে পরমাণুকে ভাঙলে মূলত ইলেকট্রন পাবো, আপ কোয়ার্ক পাবো এবং ডাউন কোয়ার্ক পাবো, অথবা পরমাণু ইলেকট্রন, আপ কোয়ার্ক ও ডাউন কোয়ার্ক দ্বারা অস্তিত্ব বজায় রাখে। তাহলে আমরা আগে জানতাম যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়, কিন্তু এখন দেখলাম যে প্রোটন এবং নিউট্রনের অস্তিত্ব থাকে না, এটাকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। আর ওই ক্ষুদ্র অংশগুলোর নাম হচ্ছে কোয়ার্ক। আর কোয়ার্কের ধরন হচ্ছে 6 ধরনের। এর মধ্যে আপ কোয়ার্ক, টপ কোয়ার্ক, স্ট্রং কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, বটম কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক পাওয়া যায়। আর এই 6টা কোয়ার্কের মধ্যে 4টা হলো অস্থায়ী, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক স্থায়ী। এখান থেকে আমরা যেই তথ্যটা নিব সেটা হচ্ছে পরমাণু মূলত ইলেকট্রন, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দ্বারা গঠিত, বা পরমাণু এই 3টা দ্বারাই অস্তিত্ব বজায় রাখতে পারে। আর 3টি মৌলিক কণিকার সমন্বয়ে বলে হচ্ছে পরমাণু গঠন। মানে এই যে ইলেকট্রন, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক, এই 3টা মৌলিক কণিকার সমন্বয়ে যে বল, সেই বলে পরমাণু গঠন নির্মাণে প্রয়োজনীয় শক্তি যোগান দেয়। তাহলে একটা পরমাণুকে ভাঙলে যে প্রায় 200 ধরনের কণিকা পাওয়া যায়, ওই 200 ধরনের কণিকায় কিন্তু পরমাণুর অস্তিত্ব বজায় রাখে। অস্তিত্ব বজায় রাখার জন্য 3টা কণিকা প্রয়োজন, সেটা হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক এবং ইলেকট্রন। আর প্রকৃতিতে আমরা জানি 4 ধরনের অদৃশ্য বল রয়েছে। একটা হচ্ছে অভিকর্ষজ, আরেকটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, আরেকটা হচ্ছে শক্তিশালী বল, আরেকটা হচ্ছে দুর্বল বল। এই 4টা বলের কথা তোমরা আবার ফিজিক্সে পড়তে পারো বা ফিজিক্সে পাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য জেনে নাও। প্রতিটি মৌলিক বলের ক্ষেত্রে স্বতন্ত্র বল বাহক কণিকার নাম হচ্ছে বোসন কণিকা। প্রতিটি মৌলিক কণিকার ক্ষেত্রে স্বতন্ত্র বা নিজস্ব যে বল বাহক কণিকা থাকে তার নাম হচ্ছে বোসন কণিকা। আর এই বোসন হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন সত্যেন্দ্রনাথ বোস, যাকে আন্তর্জাতিকভাবে বোস নামে, শুধুমাত্র বোস নামে পরিচিত। এবং ওনার নামে একটা ক্ষুদ্র কণিকা আবিষ্কার হয়েছিল, তার নাম, এবং তার নাম অনুসারে ওই কণিকাকে বোসন কণিকা বলা হয়। আর অভিকর্ষজ বল বাদে অন্য মৌলিক বলের ক্ষেত্রে নিজস্ব বোসন থাকে। অভিকর্ষজ বল যদি আমরা বাদ দিই, তাহলে বাকি যে 3টা বল থাকে, ওই বলগুলো বোসন, নিজস্ব একটা বোসন বল থাকে। আর শক্তিশালী বলের বাহকের নাম হচ্ছে গ্লুয়ন। শক্তিশালী বলের বাহকের নাম হচ্ছে গ্লুয়ন। এখানে যে তথ্যগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, এগুলো খুব উচ্চতর লেভেলের, তোমাদের বুয়েটের জন্য বা আরো মেডিকেলের জন্য প্রয়োজন। এবং একাডেমিক ক্ষেত্রেও যদি প্রশ্ন কঠিন হয়, এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো, এর জন্য তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তড়িৎচুম্বকীয় বলের ক্ষেত্রে বোসনের নাম হচ্ছে ফোটন। তড়িৎচুম্বকীয় বলের জন্য যে বোসন, তার নাম হচ্ছে ফোটন। আর দুর্বল বাহক বলের কণিকার নাম হচ্ছে ডব্লিউ বোসন এবং জেড বোসন। দুর্বল যে বাহক বল, তার জন্য যে কণিকা, সেটা হচ্ছে ডব্লিউ বোসন ও জেড বোসন। আর অভিকর্ষজ বলের বাহক কণিকার নাম হচ্ছে গ্র্যাভিট্রন। আচ্ছা, বিজ্ঞানী হিগস এবং বোসনের নামে আরেকটা কণিকা আছে, যেটা হিগস বোসন কণিকা। তো ওই হিগস বোসনের ভরের পরিমাণ একটা প্রোটনের ভরের প্রায় 200
126 গুণ, 126 গুণ। হিগস বোসনের ভরের পরিমাণ একটি প্রোটনের ভরের চেয়ে 126 গুণ বড় বা বেশি এবং এর শক্তির মাত্রা প্রায় 126 মিলিয়ন ইলেকট্রোভোল্ট। 126 বিলিয়ন ইলেকট্রোভোল্ট, 126 বিলিয়ন ইলেকট্রোভোল্ট। আর এটা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল রাখতে পারো, স্কটিশ পদার্থবিদ পিটার হিগস 1964 সালে তার ল্যান্ডমার্ক তত্ত্বের জন্য বা ল্যান্ডমার্ক তত্ত্ব প্রকাশ করেন এবং এটার জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। এটাও এমসিকিউ, এটাও খেয়াল রাখতে পারো। এখন আমরা পরমাণু স্থায়ী মূল কণিকা সমূহ নিয়ে আলোচনা করব। স্থায়ী মূল কণিকা হলো তিনটা, সেটা তোমরা আগে থেকে জানো। একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো নবম দশম শ্রেণীতে এগুলো সম্পর্কে বিস্তারিত পড়েছ। আমরা এখানে আরেকটু বিস্তারিত করব। এখানে আমরা প্রথমে ইলেকট্রন নিয়ে একটু যদি আলোচনা করি, ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। আর পদার্থের ক্ষুদ্রতম ইলেকট্রন হচ্ছে পদার্থের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কণা। আর ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে জে থমসন। স্যার জে জে থমসন 1897 সালে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। তার আগ পর্যন্ত ঋণাত্মক কোনো চার্জের অস্তিত্ব আছে কি নাই এ সম্পর্কে কারো ধারণা ছিল না। কিন্তু এর আগে 1884 সালে ধনাত্মক চার্জ বা ধনাত্মক রশ্মি উপস্থিত আছে সেরকম ধারণা বা সেরকম প্রমাণ পেয়েছেন। কিন্তু ঋণাত্মক কোনো রশ্মি বা ঋণাত্মক কোনো আধান, ঋণাত্মক কোনো চার্জ থাকতে পারে 1897 সালের আগ পর্যন্ত এরকম কোনো ধারণা প্রতিষ্ঠিত ছিল না। তাহলে প্রথম স্যার জে জে থমসন 1897 সালে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। আর ইলেকট্রনের চার্জ 1910 সালে, এই তথ্যটা নিয়ে কয়েকটা বইতে কয়েক রকম তথ্য পেতে পারো। 1911 সাল পেতে পারো, 1909 সাল পেতে পারো, কোনো কোনো বইতে 1908 সালে পেতে পারো। কিন্তু 1910 সালে মিলিকান ইলেকট্রনের চার্জ, ঋণাত্মক চার্জের পরিমাণ নিরূপণ করেন। আর এটা যেহেতু মিলিকান নোবেল প্রাইজ প্রাপ্ত বিজ্ঞানী এবং নোবেল ওয়েবসাইটে তার ইলেকট্রনের চার্জ নিরূপণের যে সালটা দেওয়া সেটা হচ্ছে 1910 সাল। এই জন্য আমার কাছে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এর বাইরে যে সালগুলো পাবা সেগুলো মনে হচ্ছে তথ্যগত কোনো ভুল থাকতে পারে। আর ইলেকট্রন চার্জ মিলিকান তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে, তৈলবিন্দু পরীক্ষা বা অয়েল ড্রপ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করেন এবং সে চার্জের পরিমাণ 1-1.6022 ইন্টু 10⁻⁻20 EMU। এই EMU পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর এটাকে তুমি যদি ES ইউনিটে বা অন্য আরেকটা এককে রূপান্তর করো সেটা হলো -4.8029 ইন্টু 10⁻⁻10 ESU। এই ESU পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ইলেকট্রনের চার্জ নিয়ে কমপক্ষে 6 থেকে 7 বার মেডিকেলে কোশ্চেন এসেছে, তাই তোমরা এটা এখন থেকে খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে পারো। আর এটাকে যদি কুলম্বে রূপান্তর করো সে চার্জের পরিমাণ আসতেছে -1.6 ইন্টু 10⁻⁻19 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে আমরা এখান থেকে তিনটে এককে ইলেকট্রনের চার্জ দেখতে পারি। সেটা হচ্ছে কি -1.6022 ইন্টু 10⁻⁻10 EMU, -4.8029 ইন্টু 10⁻⁻10 ESU, বা -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখানে তিনটে এককে আমরা ইলেকট্রনের চার্জকে প্রকাশ করলাম। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আরেকটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এবং আরেকটা হচ্ছে কুলম্ব। এর মধ্যে কুলম্বের যে এককটা সেটা হচ্ছে আন্তর্জাতিক একক বা SI একক বা MKS একক। এটাই সবচেয়ে বেশি তোমরা জানো। আর বাকি যে দুইটা জানো না সে দুটো মুখস্থ রাখবে এবং এই দুটো থেকে সবচেয়ে বেশি অ্যাডমিশনের জন্য কোশ্চেন এসে থাকে এবং একাডেমিদের MCQ এখান থেকে বেশি এসে থাকে।
কারণ তোমরা সবাই কুলম্ব এককে ইলেকট্রনের যে চার্জ, এটা কুলম্ব এককে এই মানটা সবাই জানো, কিন্তু যেটা জানো না অথবা যেটা জানতে সমস্যা সেটা হলো ইউ এককে এবং ইউ এককে। আচ্ছা, এই ক্ষুদ্র চার্জকে ঋণাত্মক বিদ্যুতের একক হিসাবে ধরা হয়, বা এটাই হচ্ছে চার্জ পরিমাপের স্ট্যান্ডার্ড। এটার সাথে পরিমাপ করে অন্য চার্জগুলো পরিমাপ করা হয়। আর অন্য যে কোনো ঋণাত্মক আধানযুক্ত কণার আধানের পরিমাণ বা চার্জের পরিমাণ ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের যে আধান তার পূর্ণ সংখ্যার গুণিতক হয়ে থাকে। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ, এই চার্জটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটার সাথে তুলনা করে অন্যদের চার্জ পরিমাপ করা হবে। আর ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে 9.11 × 10⁻⁻28 গ্রাম। আর এটাকে আমরা যদি AMU এককে প্রকাশ করতে যাই বা অ্যাটমিক মাস ইউনিট এককে প্রকাশ করতে যাই, তাহলে এটাকে আমরা 1.66 × 10⁻⁻24 গ্রাম দ্বারা ভাগ করতে হবে। কারণ 1 AMU সমান 1.66 × 10⁻⁻24 গ্রাম। তাহলে গ্রাম একক থেকে AMU এককে যদি আমরা রূপান্তর করতে হয়, তাহলে আমাকে 1.66 × 10⁻⁻24 গ্রাম দ্বারা ভাগ করতে হবে। আর ভাগ করলে ইলেকট্রনের যে চার্জটা আমরা পাবো সেটা হচ্ছে 5.486 × 10⁻⁻4 AMU, এবং এটাও গুরুত্বপূর্ণ MCQ। আর ইলেকট্রনের ভর যেটা, সেটা গ্রাম এককে তোমরা সবাই জানো, ফলে এটা তোমাদের জন্য MCQ হলেও এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, যেটা তোমরা কম জানো বা যেটা সবাই ইগনোর করতে চাও সেটাই তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাই অ্যাডমিশনের কোশ্চেনগুলোতে বেশি এসে থাকে। নিচের কোনটি ইলেকট্রনের ভর? তাহলে তোমার লক্ষ্য রাখতে হবে কোন এককে ভরগুলো দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে 4টাই কিন্তু AMU এককে থাকবে না, কোনোটা গ্রামে থাকবে, কোনোটা AMU এককে থাকবে, কোনোটা কেজিতে থাকবে, বা কোনোটা অন্য কোনো কারণে অন্য কোনো এককেও থাকতে পারে। আর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে MCQ তোমাদের একাডেমিতে যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে 50 মার্কসের MCQ এসে থাকে। সো MCQকে একাডেমির জন্য খুব হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বা গুরুত্ব কম দেওয়ার সুযোগ নেই। আর একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে স্টুডেন্টরা রেজাল্ট খারাপ করে মূলত MCQতে, শুধু খারাপ না, অনেকে ফেলও করেন। CQতে পাস করলেও MCQতে পাস করার তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে যায় ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের জন্য, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা মনে রাখবে। আর ইলেকট্রন সম্পর্কে আমরা তথ্যগুলো যদি একটু খেয়াল রাখি, ইলেকট্রনের ব্যাসার্ধ 2 × 10⁻13 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে 2 × 10⁻15 মিটার, আর যদি ন্যানোমিটারে প্রকাশ করি 2 × 10⁻6 ন্যানোমিটার। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা MCQ। আর আগের যদি ইলেকট্রনের ভরটা এখানে গ্রাম এককে যেটা আছে সেটা যদি কেজি এককে প্রকাশ করতে যাই, তাহলে সেই কেজি এককে সেই ভরটা হবে কত? 9.11 × 10⁻31 কেজি। তাহলে গ্রাম এককে 9.11 × 10⁻28 গ্রাম, কিন্তু কেজি যদি তুমি রূপান্তর করো বা কেজি এককে রূপান্তর করো তাহলে 9.11 × 10⁻³ কেজি, সরি -31 কেজি। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, খেয়াল রাখবে। প্রোটন। আচ্ছা, আজকে প্রোটন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে। যে যতটুকু তথ্য তোমাদের সাথে শেয়ার করা হয়েছে বা আলোচনা করা হয়েছে, এই তথ্যগুলো মনে রাখবা এবং এগুলো প্র্যাকটিস করবা, নোট করবা। পরবর্তীতে দেখা হবে। ভালো থাকবো। আসসালামু আলাইকুম।